নমস্কার বন্ধুরা, হিস্টোরিক্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। মুর্শিদাবাদ ভ্রমণের পঞ্চম পর্বে আমরা চলে এসেছি নসিপুর রাজবাড়িতে। আর এই রাজবাড়ির প্রবেশ মূল্য হল মাথাপিছু 20 টাকা। মুর্শিদাবাদ ভ্রমণ নিয়ে এখনও অবধি হিস্টোরিক্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে 4টি পর্ব আমি আপলোড করেছি। এই 4টি পর্বের মধ্যেই আছে নবাবদের ইতিহাস, তাদের বাড়ি, সম্পত্তি, তাদের ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র, তাদের নিয়ে অজানা কাহিনী সবই আপনাদের বলেছি এবং দেখিয়েছি। আজকের এই ভিডিওটা কোনো নবাব বাড়ি নিয়ে নয়, এটি একটি রাজবাড়ি, একজন কুখ্যাত রাজার বাড়ি, যিনি ইতিহাসে অত্যাচারী দেবী সিংহ নামে পরিচিত। আজ এই রাজবাড়িতে আপনাদের দেখাবো মুঘল যুগের পৃথিবী বিখ্যাত ভাস্কর্য, পাথরের জাফরি বা জাল, রাজ প্যালেসের মডেল, 25 চূড়ার মন্দির, সোনার রাম সীতা, কোষ্ঠী পাথরের কালী মন্দির, শত্রু ধরার টেস্টিং জার, লোহার লকার, জেলখানা, ফাঁসি দেওয়ার ঘর, সম্পূর্ণ কাঠের তৈরি সিঁড়ি, বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং রাজ পরিবারের ব্যবহার করা আসবাবপত্র, ঘড়ি, আয়না ও হাতির দাঁতের তৈরি করা অনেক জিনিস, আরও অনেক কিছু। তো চলুন ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন, এবং এছাড়াও আপনাদের জানাবো এই রাজ পরিবারের সম্পূর্ণ ঘটনা এবং ঘুরে ঘুরে দেখাবো প্রত্যেকটি জায়গা। রাজবাড়ির ইতিহাস নিয়ে আলোচনা একটু পরে করছি, তার আগে আপনাদের দেখাই রাজবাড়িতে ঢুকে ডান দিকে এই ঘরগুলি আপনাদের চোখে পড়বে। এই ঘরগুলিতে আছে রাজবাড়িরই ব্যবহার করা অনেক জিনিস, যেমন এই যে সোলার মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই রাজ প্যালেসের একটি সোলার মডেল। এটি বানিয়েছিল স্থানীয় শিল্পী যজ্ঞেশ্বর মালাকার। আর মডেলটির নিচে যে কাঁচের জারটি দেখতে পাচ্ছেন, এটি টেস্টিং জার। রাজপরিবারে উপহার স্বরূপ কেউ যদি নিষিদ্ধ পানীয় নিয়ে আসতো, তাহলে তাতে বিষ আছে কিনা দেখার জন্য এই টেস্টিং জারে ঢালা হতো। যদি তাতে বিষ থাকতো, জারটি কালার চেঞ্জ করতো। আর এই যে ছেঁড়া কালো কাপড়টি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আসামির কাপড়। ফাঁসি দেওয়ার আগে আসামিকে এটি পরানো হতো। আর এইগুলি সেই সময় ব্যবহার হওয়া জলের বোতল, তেলের বোতল, ছাকনা। রাজা দেবী সিংহ যে করগুলি আদায় করত, সেগুলি এই লোহার লকারে রেখে দেওয়া হতো। আর এটি হচ্ছে লোহার রোলার। জানা যায় যে যারা কর দিতে পারতো না, তাদেরকে এই রোলারের নিচে রেখে তাদেরকে পেশা হতো। ইতিহাস ঘেটে যেটুকু জানতে পারলাম, সেটা হলো রাজা দেবী সিংহ ছিল খুবই অত্যাচারী। এই দেবী সিংহ বাংলায় এসেছিল পাঞ্জাবের পানিপথ থেকে। 1756 খ্রিস্টাব্দে তিনি বর্তমান বাংলাদেশে বসবাস শুরু করেন, এবং 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি পায়, তখন নায়েব সুবাদার মোহাম্মদ রেজা খা এই অঞ্চলের কর আদায়ের দায়িত্ব পায়। রেজা খার অধীনে দেবী সিংহ কর আদায়ের চাকরি করতে শুরু করে, এবং খুব শীঘ্রই তিনি কর আদায়ে ইংরেজদের সুনজরে চলে আসে। কর আদায়ের জন্য দেবী সিংহের কড়া অত্যাচারে বাংলায় দুর্ভিক্ষ নেমে আসে, যা ইতিহাসে 76-এর মন্বন্তর নামে পরিচিত। সেই দুর্ভিক্ষের সময় দেবী সিংহ 1776 সালে এই নসিপুরের রাজবাড়িটি প্রতিষ্ঠা করে। আর এখন যেটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে দেবী সিংহের দরবার। এই দরবারই নাকি বিচার করা হতো। দেবী সিংহের চোখে যারা দোষী, যারা কর দিতে পারছে না, যারা কর দিচ্ছে না, খাজনা দিচ্ছে না, বা যারা কোনো দোষ করেছে, তাদের সাজা হতো ফাঁসি এবং বিভিন্ন রকমের অত্যাচার। ফাঁসির সাজাতে তাদের চাবুক মারতে মারতে ফাঁসির ঘরে নিয়ে আসা হতো। তো চলুন আপনাদের সেই ফাঁসির ঘরটি দেখিয়ে ফেলি। এটি ছিল সেই ফাঁসির ঘর, এবং আপনারা লক্ষ্য করবেন ওপরে 3টে হুক আছে এবং একটি চেন ঝুলছে। এখান থেকেই মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হতো। এই ফাঁসির চেনের নিচেই ছিল একটি কুয়ো। সেই কুয়োতে সেই মৃতদেহটি ফেলে দেওয়া হতো, এবং সেটি সুড়ঙ্গ পথে সোজা গঙ্গায় গিয়ে পড়ত। এই রাজস্ব আদায়ের লোভ দেবী সিংহের মাথায় এতটাই জাঁকিয়ে বসেছিল যে 1781 খ্রিস্টাব্দে বেনামিতে রংপুর, দিনাজপুর ও তেদ্রাকপুরের ইজারা
তিনি নিতে শুরু করেন। এবার আপনাদের দেখাবো জয়পুর শিল্পকলা ও মোগল শিল্পকলার মিলনের এক অদ্ভুত নিদর্শন, এই রামসীতা মন্দির। এটি বানিয়েছিলেন জয়পুরের মনোমথ দাস। তাকে নিয়ে আসা হয়েছিল এই বাংলায় এবং তিনি এখানে থেকে এই রামসীতা মন্দিরের সামনের এই গেটটি তৈরি করেছেন। এটি সম্পূর্ণ একটি পাথর কেটে বানানো। এই ওপরের যে আঁচটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি পাথর কেটে পুরো আঁচটি বানানো হয়েছিল এবং নিচে যে এই জালগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই জালগুলি কিন্তু সব হাতুড়িয়ার ছেনে দিয়ে বানানো। শোনা যায় যে এই রাম সীতার মন্দিরের কাজ শেষ হলে জয়পুরের এই মনোমথ দাসের হাত দুটি কেটে নেওয়া হয়েছিল, যাতে এই রকম স্থাপত্য সে দ্বিতীয়বার আর কোথাও বানাতে না পারে। দেবী সিংহ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে পরিমাণ অর্থ কর হিসাবে দিত, সেই পরিমাণ কর ভারতবর্ষের আর কোনো রাজ্য দিতে পারত না। এই কর আদায় করার জন্য তিনি বাংলার মানুষদের উপর অনেক অত্যাচার করেছিলেন। জীবনের শেষ বয়সে এসে তিনি বুঝতে পারেন যে তিনি মানুষের ওপর অনেক অত্যাচার করেছেন এবং সেই অত্যাচারের যে পাপ, সেই পাপের প্রায়শ্চিত্তের জন্য তিনি অনেক মন্দিরও স্থাপন করেন নিজের এই বাসভবনে। তার বাড়ির এই করিডরটিতে একের পর এক বিগ্রহ মূর্তি আছে। এই মূর্তিগুলি কোনোটা কোষ্ঠী পাথরের বানানো, কোনোটা কাঠের, আবার কোনোটা শ্বেত পাথরের। এই পুরো করিডরটা একটার পর একটা দেবদেবীর মূর্তি এবং মাঝখানে আছে রাম মন্দির। লক্ষ্মীনারায়ণের এই অর্ধনারীশ্বর মূর্তিটি শুধুমাত্র এই দেবী সিংহের বাসভবনেই আমি প্রথম দেখতে পেলাম। পাশের ঘরটিতেই আছে নরসিংহদেবের মূর্তি। তিনি তার ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে বসে আছেন। আর ইনি হলেন হাগ্রি ভগবান। ইনি বিষ্ণুরই আর এক রূপ। ইনি বরুণ দেব। ইনি ধনপতি কুবের দেবতা। আর এনারা হচ্ছেন অরুন্ধতী ও সপ্তঋষি, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এই রকম অজস্র দেবদেবীর বিগ্রহ নিয়ে তৈরি এই করিডর এবং মাঝখানে এই 25 চূড়ার রাম মন্দির। এখন আপনাদের দেখাতে চলেছি কোষ্ঠী পাথরের কালী ঠাকুরের মূর্তি। এখানে লেখা আছে শ্রী শ্রী জয় দুর্গা বা নবদুর্গা। পাঞ্জাবের পানিপথ থেকে এই মূর্তি নিয়ে আসেন বাংলায় দেবী সিংহ। দুর্গা, লক্ষ্মী এবং কালী এই 3 রূপে পূজিত হন মা। দেবী সিংহ কোথাও বেরোনোর আগে এই মূর্তি পূজা করতেন তিনি। মা কালী রূপে এটি পূজিত হন, কিন্তু এই মায়ের জীব নেই, পায়ের তলায় শিব নেই। মা দুর্গা রূপে এটি পূজিত হয় কারণ মায়ের পায়ের তলায় বাঘ আছে এবং এই মা লক্ষ্মী রূপেও পূজিত হন। আর এটি হচ্ছে রাধা কৃষ্ণ। এখন আমরা চলে যাব রাজবাড়ির দোতলায় মিউজিয়ামটা দেখতে। সেখানে আছে প্রচুর জিনিসপত্র এবং অনেক আসবাবপত্র। সেই সময় ব্যবহার করা জিনিসপত্র আপনাদেরকে কিছুটা হলেও দেখাবো। আর এই যে 2 তল বিশিষ্ট যে ভাঙা বাড়িকে আপনারা দেখতে পাচ্ছেন, এটি ছিল প্রথম প্রতিষ্ঠা করা দেবী সিংহের নসিপুর রাজবাড়ি। পরবর্তীকালে এটি আর মেরামত করা হয়নি। আর এই যে ফাঁকা জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি ছিল একসময় নাজমহল। সুদূর লখনৌ থেকে আগত হীরাবাই কিন্তু এই রাজবাড়িতে নৃত্য পরিবেশন করত, যার মূল্য ছিল ঘন্টায় 5000 স্বর্ণ মুদ্রা। বন্ধুরা, এখন থেকে শুরু হচ্ছে কিন্তু আসল চমক। ইতিহাসকে কাছ থেকে দেখার জন্য তৈরি হয়ে যান। এটি মিউজিয়াম রুম। এখানে অনেক নথিপত্র, জিনিসপত্র এবং ঘর ঠাসা অ্যান্টিক জিনিসপত্র আছে। এই ঘরটি হচ্ছে দেবী সিংহের সময়কার যত নথিপত্র, কর আদায়ের কাগজপত্র, সেইগুলো এখানে রাখা হয়েছে। এখানে কিন্তু ক্যামেরা নট অ্যালাউড। কোনোভাবেই আপনারা ক্যামেরা, ফোন ইউজ করতে পারবেন না।
আমি শুধুমাত্র ইউটিউবের ভিডিও পারপাসের জন্য ক্যামেরাটি অ্যালাউ করিয়েছি এবং তার জন্য অনেক কথাবার্তা বলতে হয়েছে। আপনারা কিন্তু কোনোভাবে এখানে ক্যামেরা ইউজ করবেন না। ছবি তোলা, ভিডিও করা কিন্তু সম্পূর্ণভাবে এই রুমগুলোতে নিষিদ্ধ। এই কাঠের সিঁড়ি দিয়ে এখন আমরা চলে যাব দোতলায়। রাজপরিবারের ব্যবহার করা অনেক জিনিসপত্র সেখানে রাখা আছে, সবই আপনাদের দেখাবো। তবে বারবার রিকোয়েস্ট করছি, আপনারা কিন্তু এখানে কোনোভাবেই ক্যামেরা ইউজ করবেন না। ঐতিহাসিক এই সমস্ত বাড়িগুলি, এই স্থাপত্যগুলো, এই জিনিসগুলো দেখলে আমার একটা অনুভূতি কাজ করে। এই অনুভূতিগুলো আগেও আপনাদের সাথে আমি শেয়ার করেছি। একটা সময় এই বাড়ি, এই ইট, কাঠ, পাথর, এই জিনিসপত্র সব কিছু আমরা বইয়ে যা যা ইতিহাস পড়েছি সব কিছু সাক্ষী। পুরনো সেই দিনগুলো, সেই সময়টা যেগুলো বইয়ে পড়ি, যে ক্যারেক্টারগুলোকে, যে চরিত্রগুলোকে আমরা কল্পনা করি, যাদের নিয়ে, যে চরিত্রগুলো নিয়ে অনেক সিনেমা হয়, সেই চরিত্রের অ্যাকচুয়ালি ব্যবহার করা অরিজিনাল জিনিসগুলো যখন নিজের চোখে দেখি তখন এক আলাদা অনুভূতি কাজ করে। ঘরগুলিতে অনেক পুরনো ছবি, দেবদেবীর মূর্তি, অনেক জিনিসপত্র আছে। এবং এই ঘড়িটি দেখুন, এই ঘড়িটি সেই সময়কার। ঘড়িটিকে বলা হয় গ্র্যান্ড ফাদার ক্লক। আগেকার দিনের জিনিসপত্রের মান কতটা উন্নত, তাই না? এখনো ধরেন সেগুলি ভালো আছে, ব্যবহারের উপযোগ্য। 1776 সালে ধরেন তৈরি করে এই বাড়িটি রাজা দেবী সিংহ। এখন 2025, প্রায় 250 বছর, এখনো পর্যন্ত জিনিসগুলি এত সুন্দরভাবে আছে। আর এই ঘরটি কিন্তু আমার অসাধারণ লেগেছে। এই ঘরের ডান দিকে দেখেন একটি কাঠের সোফা আছে, আর এই সোফাটির পাশে আছে একটি দোলনা। এই দোলনাটি অনেকটা রাজপুতানা স্টাইলের। দোলনার পাশে দুটি চেয়ার, তার পাশে সিংহাসন, তার পাশে আবার দুটি চেয়ার এবং এই আয়নাটি। এই আয়নাটি কিন্তু একটু অদ্ভুত আয়না, অবশ্যই বেলজিয়াম কাচের। এই আয়নার সামনে যে দাঁড়িয়ে থাকবে তার প্রতিচ্ছবি কিন্তু আয়নাতে ফুটে উঠবে না, ফুটে উঠবে ডান দিক আর বাঁ দিকের প্রতিচ্ছবি। এই গোটা বাড়িতে অজস্র অসংখ্য পেন্টিং আছে, অনেক সুন্দর সুন্দর ছবি, বিভিন্ন ধরনের ছবি। ছবি সম্বন্ধে আমি অতটা ভালো বুঝি না, তার জন্য আপনাদের বিস্তারিত ছবি নিয়ে কিছু বলতে পারলাম না। তবে যারা বোঝেন তারা আসবেন, হয়তো অনেক কিছু বুঝতে পারবেন। আর মুর্শিদাবাদ হচ্ছে ইতিহাসের শহর। অনেক ইতিহাস আমরা বইয়ে পড়েছি, কানে শুনেছি। সচক্ষে ইতিহাস দেখে যান, খুব ভালো লাগবে। এটি ছিল আমার মুর্শিদাবাদ ভ্রমণের 5ম পর্ব। আগামীতে অনেকগুলি পর্ব আসতে চলেছে মুর্শিদাবাদকে নিয়ে। আমার সাথে জুড়ে থাকতে হিস্টোরিক্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভিডিওগুলিকে কমেন্ট করুন এবং জানান ভিডিওগুলি কেমন লাগছে। খুব শিগগিরই হাজির হব নতুন পর্ব নিয়ে। ধন্যবাদ।